যে মোহাম্মদ ইউনূস উনি যখন বাংলাদেশের ক্ষমতা দখল করলেন, আ তো আমরা জানি যে কোন পরিস্থিতিতে কিভাবে উনি ক্ষমতা দখল করেছেন। উনাকে কাকে বসিয়েছে নাকি উনি অ্যাকচুয়ালি এই প্ল্যানের একটা পার্ট ছিল। আমরা সব ইতিমধ্যে সবাই জেনেছি এবং কেউ মোহমুগ্ধ ছিলেন এই নোবেল লরিয়েটের প্রতি। তো সেই মুগ্ধতাও মানুষের কেটেছে। সেই মুগ্ধতার জায়গায় একদম সাধারণ জনগণ বা উনাকে যারা চেয়েছিলেনও না বুঝেই, তাদেরও কিন্তু এক ধরনের ঘৃণার উদ্রেক হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও না আমার ভেতরেও কিন্তু একটা ক্ষীণ আশা ছিল ১ম দিকে যে হয়তোবা আ যেহেতু আন্তর্জাতিকভাবে উনি সুপরিচিত, যে আ কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সফলতা আসলেও আসতে পারে। বিশেষ করে আ যে বাণিজ্য ঘাটতিগুলো আছে, বিভিন্ন দেশে বাণিজ্যিক ঘাটতি বলেন বা যে এত ঢাক-ঢোল পিটিয়ে যে সম্মেলনটা করা হলো, বিনিয়োগ সম্মেলন, এবং উনি আ সব বিদেশি নাগরিকদের নিয়ে আসলেন বাংলাদেশটাকে তৈরি করার জন্য। তারা সবাই হাইলি এডুকেটেড। মানে যদি একাডেমিক দিক সবার আমরা দেখি। তো কিছু একটা যে হয়তোবা একটা পজিটিভ কিছু অন্তত হইতে পারে। তো আমরা দেখলাম যে দেশটাকে একদম একটা মব রাজ্যে পরিণত করার পাশাপাশি আমরা দেখেছি যে এমন কোনো দিক নাই, একটা নৈরাজ্যময় পরিস্থিতি পুরো দেশ জুড়ে। আপনি নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, ধর্ম, বর্ণ নির্বিশেষে এমন অরাজকতা আমরা কিন্তু এই পাকিস্তান আমলে ফেরত চলে গেছে বাংলাদেশ। তখনকার যে ঘটনাগুলো আমরা শুনতাম, ঐতিহাসিক সত্য যে বিষয়গুলো। তবে এই যে আমরা ট্যারিফের বিষয়টা দেখেন, যখন ১ম ট্যারিফ আরোপ করা হলো আমদানি শুল্ক, বাংলাদেশের জন্য ৩৭% ছিল। তো তখন এটাকে কার্যকর করাটা ৩ মাস পিছিয়ে দেওয়া হয়েছিল ১লা আগস্ট। তো তখনও কিন্তু ঢাকঢোল ওন্ডা পিটাচ্ছেন যে উনারা চিঠি লিখেছেন, সেই কারণে এটা ৩ মাসের জন্য পিছিয়ে দিয়েছে। আ তো আমরা দেখলাম যে এটা আসলে সব দেশের জন্যই প্রযোজ্য। মানে সবার জন্যই পেছানো হয়েছে। সো এটা উনার চিঠির জন্য না। তো উনি তো একটা চিঠি লিখেছেন এবং যে চিঠি অথবা দুতিয়ালির বিষয়টা এই ট্যারিফ কমানোর ক্ষেত্রে উনি যে কমিটিটা করেছেন, সেই কমিটিতে উনি অ্যাকচুয়ালি চেয়ার ছিলেন। মানে উনি একদম নিজেই নজরদারি করেছেন। আমি মোহাম্মদ ইউনূসের কথা বলছি। পাশাপাশি উনার যে টিম, বাণিজ্য উপদেষ্টা খলিলুর রহমান, তারপর এই আশিক চৌধুরী, উনারাই ছিলেন। এবং আমি বাণিজ্য উপদেষ্টা না? নাসির উদ্দিন, হ্যাঁ, উনিও সর্বশেষ, হ্যাঁ। আর দুঃখজনক হলেও সত্য, আমি যতদূর জানি, আমি তথ্য নিয়েই বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এর সাথে ইনক্লুডেড না। তাদের কোনো রকম পরামর্শ বা তাদেরকে আসলে রাখাই হয়নি। তাদেরকে অন্ধকারে রেখেই উনি উনার মতো করে করেছেন। ফলাফল তো আমরা পেলাম গতকাল। ফলাফল হচ্ছে ২% কমেছে ট্যারিফ। ৩৭% থেকে ৩৫% হয়েছে। এবং এটা হচ্ছে সর্বনিম্ন যাদেরকে ট্যারিফ কমিয়েছে। একটা কান্ট্রির বোধহয় তানজানিয়া ১% কমেছে, বাকি ২ কান্ট্রির আপনার এই ২% করে কমেছে। সেখানে দেখেন আমরা মানে বাংলাদেশ কিন্তু খুব সামান্য, মানে ইউএসএ যে পরিমাণ পণ্য আমদানি করে, সেই হিসাব যদি ধরেন আমাদের খুবই সীমিত। এই ৬-৭ এরকম বিলিয়ন ডলার, রাইট? খুবই সামান্য আমরা কিন্তু পণ্য রপ্তানি করি। তার মধ্যে তৈরি পোশাকটাই আসলে মেইন। তো আমাদের অন্যতম কম্পিটিটর হচ্ছে ভিয়েতনাম। সেই ভিয়েতনামের কমিয়েছে ২১.৯%। তাদের এখন ট্যারিফ দিতে হচ্ছে ২০% করে, তাই না? আর জাপানের যারা তাদের আসলে ধনী কান্ট্রি, তাদের জন্য হচ্ছে ১৪%। তো এখন দেখেন, একটা প্রোডাক্ট আপনি আমার জন্য ৩৫%, ভিয়েতনামের জন্য ২০%। একই মানসম্পন্ন, একই খরচে যদি আমি একটা পণ্য ৳২০, ধরেন আমার একটা পণ্যে ৳২০ খরচ পড়েছে। সেই ৳২০ পণ্যটা আমদানি করতে ইউএসএ যিনি আমদানিকারক, তাকে খরচ করতে হবে ভিয়েতনামের জন্য ৳৪০ আর বাংলাদেশের জন্য ৳৫৫। একই মানের পণ্য। তাহলে আপনি কার কাছ থেকে নিবেন? আপনি কেন বাংলাদেশ থেকে নিবেন বলেন? মানে কি যে বিপর্যয়ের মুখে পড়েছি আমরা। আপনি দেখেন, ১ম এ উনার মব সন্ত্রাস, মব বন্ধুদেরকে লেলিয়ে দিয়ে আ আওয়ামী ঘরানার যত শিল্প কলকারখানা ছিল, আমরা দেখেছি যে উনি মানে
পুড়িয়ে দিচ্ছেন, লুট করছেন ওনার সামনে এবং এক এক করে সব বন্ধ হয়ে যাচ্ছে। এবং অসংখ্য বেকার দেশে যে গার্মেন্টস শ্রমিকরা ছিলেন তারা সব বাড়ি ফিরে গেছে এবং আমরা কিন্তু মাঝে, মাঝে একদম শ্রমজীবী যাদের তাদের ছোট, ছোট ভিডিও ক্লিপস আমরা দেখি যে প্রত্যেকেই হাহাকার। তাছাড়া আমরা তো আ মানে সবাই গ্রামের সাথে যুক্ত। আমি বিশেষ করে অ্যা একদম গ্রামের সাথে একেবারে গ্রাম যেটা আরকি। গ্রাম বলেন, উপজেলা পর্যায়ে বলেন, জেলা পর্যায়ে বলেন, আমি ওয়েল কানেক্টেড। সো আমি রেগুলার খবর পাই যে দেশের পরিস্থিতি কি, দ্রব্যমূল্য কেমন, কোন দিকে কি আগাচ্ছে না মানে একদম সাধারণ মানুষের ভাষাটা আমি আসলে জানি। সো সেই পরিস্থিতিতে এই এই যে আমাদের আমরা তো সবচাইতে বেশি পণ্য রপ্তানি করি মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেখানে যদি আমি এত বড় একটা ধাক্কা খাই এবং সেখানে যদি আমার রপ্তানি কমে যায়, আমি আর কোনো আসলে ভরসা দেখছি না। একদমই না। এবং একটি বিষয় বাড়ি ভাই আপনি লক্ষ্য করেছেন কিনা, উনি যখন যে দেশে যায়, যে দেশে উনি ভিজিট করতে গিয়েছেন, ফিরে আসার পরে একটা নেগেটিভ কিছু আমাদের উপরে আরোপিত হয়েছে। প্রতিটা দেশেই কিন্তু অথবা এই যে সর্বশেষ উনি ইংল্যান্ডে গেলেন। হ্যাঁ, আমরা কি দেখলাম? এত ঢাক-ঢোল পিটিয়ে উনি ইংল্যান্ডে গিয়েছেন। আ ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করা নিয়ে কি ধরনের উল্টো-পাল্টা মিথ্যাচার করছেন। তারপর উনি তারেক রহমানের সঙ্গে দেখা করলেন। তো উদ্দেশ্য যদি ওটাই থাকে সেটা বললে হতো। এত ঢাক-ঢোল পিটিয়ে একদম তারেক জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন উনি সবাইকে নিয়ে। হুম? দেশের এত টাকার অপচয় করে। তা সেটা ১ম এ বললেই তো হতো। কারণ উনি যা ইচ্ছে তাই করছেন। এই মুহূর্তে তো আমরা আর কিছু করতে পারছি না। ঘৃণা করা ছাড়া। কাজেই এটাতেও দেশের মানুষ কিছু করতে পারতেন না। ওই ঘৃণা করা ছাড়া আপাতত বা করতেন না। তবে আ বাংলাদেশের যে কালচার সহ্য করে, সহ্য করে, সহ্য করে তারপরে একসময় ফুঁসে ওঠে। তো সেটা কবে ফুঁসে উঠবে সেটার অপেক্ষায় আছি। রুমা, বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে? কি দেখছেন আপনি? আমি আসলে মানে আমি বললে হয়তোবা ভাববে যে আচ্ছা তুমি তো আওয়ামী লীগের কর্মী বা সমর্থক। তোমার কাছে হয়তো এরকম মনে হচ্ছে। সো এজন্য দেখেন আমি অনেকদিন ধরে টক শোতে আসিও নি। এখন যেটা হয়েছে, এখন যারা ১ম মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছিলেন, আপনাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমি আসলে এই শ্রেণীর কথাই বলছি যারা সচেতন, শিক্ষিত সচেতন সেই শ্রেণীর কথাই। তারাই দেখবেন যে প্রত্যেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা গতকালও একজনকে দেখলাম সে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে এবং সেটা সে লিখেছেও কেন বাধ্য হচ্ছে। এবং এটাই সবাইকে জেলে নিয়ে যাচ্ছে অথবা দেশ ছাড়া করছে। যেই কথা বলছে সত্য কথা বলছে। তো তারা বলতে শুরু করছে এগুলো। আমরা মানে দেখেন মাত্র কয়েক দিনের পার্থক্য, কয়েক মাসের পার্থক্য। আপনি তাদের বক্তব্য যদি অনেকে টক শোতে কথা বলছেন, নিজেরাও ভিডিও করছেন। তাদের বক্তব্য যদি আপনি গত ২৪ এর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেও দেখেন, নভেম্বরেও দেখেন, আপনি আজকে যদি দেখেন গত ২-৩ মাস ৪ মাস ধরে, আপনি দেখবেন যে রাত দিনের ফারাক। তারাই এখন তীব্র সমালোচনা করছে। সো তারাই বলছে যে দেশ একদম অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এবং অনেকটা হয়ে গেছে। একটা সেক্টরের কথা বলতে পারবেন? একটা সেক্টরের কথা যে যেই সেক্টরে বাংলাদেশ আগের চেয়ে ভালো করছে বা আগের মতো আছে। আগের চেয়ে খারাপ করছে না। আপনি দেখতে পাবেন না কিন্তু। নাই। কোন সেক্টর নাই। আ এবং সেটা সব শ্রেণী। শুধু আমি তো বললাম যে একটা দিকে শুধু একটা প্রত্যাশা ছিল যে আন্তর্জাতিকভাবে হয়তো আ বাংলাদেশের ভাবমূর্তি বা বাংলাদেশে অনেক বিনিয়োগ আসবে উনার কারণে। উম যার ফলে কি হবে? আপনার দেশের অর্থনীতির চাকাটা সচল হবে, বেটার হবে, রাইট? আ বা এই যে আ বিদেশীদের সাথে উনার যে সম্পর্কটা আমরা চোখে দেখেছি, সেই সম্পর্কটাকে আরো মজবুত করে বা সেই সম্পর্কের ভিত্তিতে উনি বাংলাদেশকে অন্তত একটা দিকে উনি উন্নতি ঘটাতে সক্ষম হবেন। বাট সেটাও দেখছি যে একদম এটার নিচের দিকে নামছে কার্ভটা, হ্যাঁ? আপনার মার্কিন বন্ধুরা কি বলে? উনারা আসলে হতাশ। অ উনারা ১ম ভেবেছিলেন যে উনি ভালো করবেন। আমি কিন্তু মানে অ্যা কোনো পত্র-পত্রিকা পড়ে আমি কিন্তু তথ্য বলছি না। আমি একদম কথা বলে আমি আপনাদেরকে জানাচ্ছি যে সেই প্রত্যাশার জায়গায় উনাদের আর নাই। উনারা বুঝতে পারছেন যে উনি সম্পূর্ণ ব্যর্থ
এবং ওনাকে দিয়ে আসলে হবে না। তো ওনারও এক্সপেক্ট করছেন বিকল্প কিছু। হ্যাঁ, আমি এর চেয়ে তার বেশি আসলে খোলাসা করে বলবো না। সেই পর্যায়ে আছে। আপনি যেটা বলতে চান না সেটা মনে হয় ওনার নেতৃত্বে বাংলাদেশে ইলেকশন হবে না। ওনার নেতৃত্বে কিছুই হওয়া উচিত না, মানে কোনো কিছুই না। উনি মানে জগদ্দল পাথরের মতো ঘাড়ে চেপে বসে আছে। আল্লাহর ওয়াস্তে উনি যদি নামে, দেশের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা আবার ফিরে পাবে। অন্তত মানুষ তার মানে ধরেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, এটা হচ্ছে সবচেয়ে বড়। একটু কম খেয়েও কিন্তু বাঁচা যায়। কিন্তু আপনি আমার ঘরে ঢুকে আমাকে মেরে ফেলবেন, ঘরের মধ্যে ঢুকে হাজবেন্ডকে বেঁধে আপনি রেপ করবেন স্ত্রীকে, এবং তারপর আপনি মেরে ফেলবেন মসজিদে। আপনি ভাবতে পারেন এটা, মসজিদে 9 বছরের বাচ্চাকে রেপ করে মেরে ফেলা হয়েছে মসজিদের দোতলায়। এবং এটা হয় যে বছরে একটা দুটো ঘটনা আগে কিন্তু ঘটতো, এমন না যে বাংলাদেশ ধর্ষণ মুক্ত ছিল কোনোদিনও, হয়েছে। কিন্তু সেটা আমরা কি দেখেছি, তাৎক্ষণিক সেটা বিচারের আওতায় এসে সেটাকে আমরা ফাঁসি কার্যকর কিন্তু করতে দেখেছি, বা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে দেখেছি দ্রুততম সময়ের ভেতরে, এবং যার ফলে এটা এরকম মহামারী আকারে ছড়িয়ে যায়নি সেটা কিন্তু। এবং আমরা কি পরিমাণ একটা ঘটনা ঘটতো মনে আছে যে আমরা সবাই শোরগোল করে মানে ফেসবুকে ওটা নিয়েই 10 দিন 15 দিন 20 দিন চলতো। এখন তো আপনি একটা ইস্যু, আপনি একদিনও থাকতে পারেন না একটা ইস্যুতে, 8টা 10টা মানে 12টা 15টা করে ফেসবুকে পোস্ট দিতে হয়। মানে এত এত ইস্যু চলে আসে যে আমরা আগের ইস্যুটাকে ভুলে যাই। আপনি চিন্তা করেন তোফাজ্জলের মৃত্যুর ঘটনা আপনার মনে আছে? আমরা কি এটাকে রিকল করি? করি না। কারণ তারপরে এত তোফাজ্জলকে মারা হয়েছে, এত নৃশংসভাবে মারা হয়েছে। এর থেকে ওর নৃশংসতা বেশি, ওর মৃত্যুর চাইতে ওর নৃশংসতা বেশি। সো আপনি আগেরগুলো মনে থাকে না স্বাভাবিকভাবেই। মানে এরকম একটা পর্যায়, এরকম একটা পরিস্থিতিতে ইউনূস নিয়ে এসেছে। মানে আমার না মাঝে, মাঝে অবাক লাগে যে উনারও তো এদেশেই জন্ম। মানে মিনিমাম একটা মায়া তো থাকবে। তো তোমার যদি মনে হয় যে হ্যাঁ, আচ্ছা আমার মায়া আছে কিন্তু আমি একটা অথর্ব, আমি করতে পারছি না। তো চলে যাচ্ছ না কেন? তুমি সিন্দাবাদের ভূতের মতো ঘাত আমাদের সবার কাঁধে চেপে বসে আছো কেন রে ভাই? তোমার নাকি কোনো লোভ নাই, কিছু নেই, অথচ দেখলাম যে সবকিছু গ্রামীণ। এমন কোনো কিছু নাই, তো নেয়া তো হয়ে গেছে। 650 কোটি টাকা যে এসেই মওকুফটা করে ফেললো। 3 দিনের মধ্যে সবকিছু করে সব হয়ে তারপরে একটার পরে একটা যত ব্যবসা, যতভাবে ব্যবসা করা যায় প্রতিটা ব্যবসায় কিন্তু গ্রামীণফোন নিয়েছে। গ্রামীণ নিয়েছে। তো তারপরেও তো উনার বিদায় হওয়া উচিত। মানে ঝেঁটিয়ে বিদায় না করা পর্যন্ত আমার মনে হয় না যে এই লোক আসলে বিদায় হবে।